বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাত এসে গেছে, যে কোনো মুহূর্তে তারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে। অতএব হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আর সেজন্য তোমরা সবাই বিজেপিকে ভোট দাও। বাংলাদেশের নির্বাচনের এই ফলাফলকে বিকৃত রূপে উপস্থাপন করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে মুসলিম নাগরিকরা রয়েছে তাদেরকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশের সামগ্রিক এই নির্বাচনী ব্যবস্থাটাকে হুমকির উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কোথায়? পশ্চিমবঙ্গের দাদাদের মিডিয়াগুলো এই কাজগুলো করছে। এটা শুধু বাংলাদেশের জন্য অপমান নয়, বরং পশ্চিমবঙ্গের যে কোটি কোটি মুসলমান নাগরিক রয়েছে তাদের জন্যও অপমানের বিষয়। পশ্চিমবঙ্গের এত মাথা ব্যথা কেন? তাদের কয়দিন পরে নির্বাচন, এই নির্বাচনের প্রচারণাকে কার্যকর করার জন্যই কি তারা এই হিন্দু কার্ডটা খেলার চেষ্টা করছে? সীমান্তবর্তী এলাকাগুলোকে নিয়ে অত্যধিক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করছে, নাকি এটা শুধু মিডিয়ার ফ্রেমিং? রাজনীতিবিদরাও একই টোনে কেন কথা বলছে? এতটুকু আমাদেরকে বুঝে নেওয়া দরকার। বাংলাদেশের এই নির্বাচনটা কি সত্যি সত্যি পশ্চিমবঙ্গের দাদাদের ফ্রেমওয়ার্ক এবং প্রেসক্রিপশনের মাধ্যমে ঘটলো কিনা, সেটিও কিন্তু আলোচনার বিষয়। বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের উত্থানকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা হলো কেন, এ নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। দি বাংলা পালসের আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দয়া করে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। এই ব্যাপারটা যদি আমরা বুঝে নিতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটটা কি ছিল। বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটটা ছিল এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা রাষ্ট্রের সমস্ত মানুষজন খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে। দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো, একটা প্রশ্ন জনমনে আসলো যে নির্বাচন আদৌ হবে কিনা, বা সহজে নির্বাচনটা খুব দ্রুত অনুষ্ঠিত হবে কিনা, সেটা নিয়ে একটা বিস্তর প্রশ্ন ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু সুষ্ঠু একটি নির্বাচন দেওয়ার মাধ্যমে এই নির্বাচনটা দিয়ে উনি একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বাংলাদেশের জনগণকেও ভোট উৎসবের মাধ্যমে তাদের মতামত প্রদানের সুযোগ করে দিয়েছেন। এটি ছিল ব্যাপার। এবং এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামাতে ইসলাম এবং এনসিপির সহ যে 11 দলীয় জোট, সেটিও খারাপ করে না, বেশ ভালো করে। এবং জামাতে ইসলাম তো তার ইতিহাসের সর্বোচ্চ রেজাল্টটাই নিয়ে আসে। আর এই যে জামাতে ইসলামের সর্বোচ্চ রেজাল্ট হওয়া, এটিই কিন্তু দাদাদের মাথা ব্যথার কারণ হলো। কারণ পশ্চিমবঙ্গ এবং তথা ভারত সহ অন্যান্য অনেক দেশই কিন্তু মুসলিম শক্তির উত্থানকে কখনোই ভালো চোখে দেখেনি এবং দেখবে না। সেই ব্যাপারটা নিয়ে আমরা যদি দেখি যে জামাতে ইসলামের সাংগঠনিক শক্তি, এই যে পশ্চিমবঙ্গের দাদাদের মাথা ব্যথার কারণ যেটা সীমান্তবর্তী এলাকায় জামাতের জয়লাভ, আসলে জামাত এই সীমান্তবর্তী এলাকায় কি হঠাৎ করে উত্থিত হয়েছে? না, কিন্তু 1947 সালের পর থেকেই জামাতে ইসলাম সহ অন্যান্য ইসলামী শক্তিগুলোর একটা সঠিক এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো ছিল এই সীমান্তবর্তী এলাকাগুলোতে। এ নিয়ে একজন বিশ্লেষক অমল সরকার বলেছেন, এমনটা নয় যে এবারের ভোটে হঠাৎ করে জামাতে ইসলাম এইসব আসনে জিতে গেল, বরং এটা বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট লক্ষ্য করলে দেখতে পাই সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের শক্তি সবসময়ই ছিল। আচ্ছা, এ তো গেল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটটা। আমরা ওই মূল ঘটনায় যেতে হলে আমাদের দরকার এখন ভারতের প্রতিক্রিয়াটা আসলে কি, কারা এই প্রতিক্রিয়া দেখালো, তারা কি বলল, সেটি আগে একটু বুঝে নিয়ে আসি। বাংলাদেশের নির্বাচনের ফলাফল আসতে না আসতেই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা সরব হয়ে উঠলেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী লিখলেন, বাংলাদেশের সীমান্তবর্তী 68টি আসনে জামাত জিতেছে, এটা ভারতের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি। আমি বুঝলাম না ভারতের জন্য কেন সেটা নিরাপত্তা ঝুঁকি হবে। বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের রাজনৈতিক দল তাদের সার্বভৌমত্বের প্রশ্নে তারা সেটা নির্ধারণ করবে কারা ঝুঁকি নয়। কিন্তু দাদাদের এত মাথা ব্যথা কেন? বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেছেন, জামাতের মতো কট্টরপন্থী সংগঠন সীমান্ত দিয়ে আরো মানুষ পাঠাবে ভারতে। অর্থাৎ তারা ধারণা করছে যে ভারতের ভেতরে বাংলাদেশের মানুষ পাঠানো হবে। সোশ্যাল মিডিয়ায় দ্য ম্যাট্রিক্স নামের একটি পেজ ছড়িয়ে দিল একটি ইনফোগ্রাফিক, যেখানে শিরোনাম করা হলো বর্ডার ডাইনামিক্স অ্যান্ড ইমার্জিং ন্যাশনাল সিকিউরিটি রিস্ক।
ভাবেন ব্যাপারটা, এই পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলাগুলোকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হলো। কারণ বাংলাদেশের বর্ডারে যেগুলোতে জামাত জিতেছে তার অপর প্রান্তে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আসলে মুসলিম অধ্যুষিত এলাকা। তাহলে তারা এই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করেছে, এখানেও মুসলিম এখানেও মুসলিম, অতএব এই মুসলিমরা ওই মুসলিমের ভিতরে ঢুকে পড়বে এবং ভারতের জন্য একটা সিকিউরিটি রিস্ক হিসেবে চিহ্নিত হবে। আহারে বুদ্ধি! তাহলে সেই হলো ব্যাপার। এখন এই উদ্বেগ কি সত্যিকারের নিরাপত্তা উদ্বেগ, নাকি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারণা? কারণ আমরা জানি ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় রয়েছে, বিজেপি ওখানে তেমন কোনো সুবিধা করতে পারে না, অতএব তারা সবসময়ের জন্য এই হিন্দু কার্ডটা খেলে ওখানকার হিন্দুদেরকে একত্রিত করে ওখানকার ভোট ব্যাংকটাকে জোরদার করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। এটিও হতে পারে। এবার আসুন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এদেশের মানুষ কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কোন অঞ্চলে কাকে করবে, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের কোনো রাজনৈতিক দলের এই নির্বাচনকে তাদের নিজের রাজনীতির হাতিয়ার বানানোর কোনো প্রকারের অধিকার নেই। এটা কোনো নতুন ঘটনা নয়। বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক পরিবর্তন হয়েছে, ভারতের একটি বিশেষ রাজনৈতিক পক্ষ সেটাকে তাদের দেশে মুসলিম বিরোধী মেরুকরণের কাজে লাগিয়েছে। মনে করুন 2024 সালের পর থেকে যা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে মানে প্রচার করছে, অতিরঞ্জিত খবর দিচ্ছে, সীমান্তে অনুপ্রবেশের ক্ষেত্রে আতঙ্ক তৈরি করছে এবং সবকিছু পশ্চিমবঙ্গের ভোটের মৌসুমে বারবার সামনে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। এই নির্বাচনকে কেন্দ্র করে তারা সেই কার্ডটি খেললো। আচ্ছা, এবার একটু বুঝে নিতে চাই, জামাত মানেই বিপদ, এই প্রচার কতটুকু সত্য? ভারতের মিডিয়া এবং বিজেপি নেতারা জামাতকে রেডিক্যাল ইসলামিস্ট আউটফিট বলে চিহ্নিত করছে, কিন্তু বাস্তবতা কি? জামাতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এই দলের ইতিহাস নিয়ে বাংলাদেশের ভেতরে নিজেদের বিতর্ক আছে। 1971 সালের ভূমিকা নিয়ে তাদেরকে নানান রকম বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়। এই বিতর্ক মীমাংসা করার জন্য তারা নানান রকম বক্তব্য এবং বয়ান দেন, সেটা কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না। এই নির্বাচনে জামাতকে যারা ভোট দিয়েছে তারা কি সবাই কট্টরপন্থী? তাহলে এই 68টি আসনে যেখানে জামাত এককভাবে জিতেছে, সেখানে কি তাহলে সবাই কট্টরপন্থী মানুষ, যে তারা জামাতের কট্টরপন্থী নীতিকে সমর্থন করলো? তারা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের বিরুদ্ধে অপর একটি সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ দলকে কিন্তু তারা এবং দুর্নীতিমুক্ত দলকে তারা ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। একটি দেশের জনগণের ভোটকে বাইরে থেকে বিপদের সংকেত বলে ব্যাখ্যা করা, এটা সেই দেশের মানুষের প্রতি চরম অপমানজনক। অতএব ভারত যে বলছে বাংলাদেশ তাদের প্রতি সিকিউরিটি রিস্ক তৈরি করবে, এটা বাংলাদেশের জন্য চরম অপমানজনক এবং বিশেষ করে মুসলিমদের জন্য তো যথেষ্টই। আচ্ছা, বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্ক কি আজকের এই সম্পর্ক এবং এই বিরোধীদের সম্পর্ক আজকের? তা নয়। কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কের মাত্রাটাতে এই যে বিরোধিতা, সেই বিরোধিতা তৈরি হয়েছে কখন থেকে চিন্তা করেন তো? এটা তো বহু আগে থেকে তৈরি হয়েছে বটেই, এবং এখানকার ভিতরে উল্লেখযোগ্য দিকগুলো হলো তিস্তার পানি বন্টন চুক্তি, বাণিজ্যের ক্ষেত্রে ঘাটতি এবং সীমান্তে হত্যা। ফেলানীকে মেরে ঝুলিয়ে রেখেছিল কারা? সেই সীমান্ত হত্যা তো অহরহ ঘটতে থাকে। পতাকা বৈঠকের নামে আমরা শুধু মিউচুয়ালি করি, কিন্তু সীমান্তে মানুষ হত্যা তো বন্ধ হয় না। তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারটা তো এতদিন পর্যন্ত মীমাংসা হয় না। গলা ফুলিয়ে তৃণমূল কংগ্রেস তো বলে ফেলে যে তিস্তার পানি যাবে না। এবং বাণিজ্যে ঘাটতি, একচেটিয়া ভাবে বাংলাদেশি পণ্য যেমন ইন্ডিয়ায় যেতে পারে না, ইন্ডিয়ার পণ্যগুলো একচেটিয়া ভাবে বাংলাদেশের বাজার দখল করে রয়েছে। অতএব এই ব্যাপারগুলো তারা শুধুমাত্র এতটুকুতেই সম্পর্ক রাখে না, তারা সব বিষয়েই নাক গলায়। মনে আছে 2015 সালে সেই বিশ্বকাপে ভারত বাংলাদেশের সাথে কি আচরণটা করেছিল, এবং সম্প্রতি দেখেন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না তারা কিরকম ভাবে হুমকির মুখে আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হলো, এবং সেই ঘটনার প্রেক্ষাপট কোথায় গেল, যার ফলশ্রুতিতে বাংলাদেশ কিন্তু এবার টি-20 বিশ্বকাপ খেলছে না। অতএব ভারত সবসময় দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে এবং আরো তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে তাদের কলকবজায় রাখার জন্য। কারণ সীমান্তের অনেকগুলো দেশ কিন্তু তাদের কথা আর শোনে না। মালদ্বীপও তাদেরকে চোখ রাঙায়, নেপাল তাদের সাথে কথা শোনে না, ভুটানের মতো ছোট দেশ তাদের কথা শোনে না, শ্রীলঙ্কার সাথে বিরোধ তো সেই চিরন্তন বিরোধ, এপাশে পাকিস্তানের সাথে তো সরাসরি সম্মুখ লড়াই চলছে। অতএব মাঝখানে থাকলো শুধু বাংলাদেশ, তাও যদি তাদের কথা না শোনে এবং চোখ রাঙায়, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? আবার তার উপর তারা আবার এটা
যেটার সাথে মিলিয়েছে ওই সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতে ইসলাম জিতে গেছে। আর তার পাশেই আবার রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকাগুলো। অতএব হিসাব তারা খাপে খাপ মেলানোর চেষ্টা করেছে এবং তারা এটাকে নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে এবং বলার চেষ্টা করেছে সীমান্তে জামাত এসে গেছে, পশ্চিমবঙ্গে যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, অতএব তোমরা বিজেপিকে ভোট দাও। কি লেইম এক্সকিউজের উপরে চলছে ব্যাপারটা, বুঝতে পারছেন? এবং এই ব্যাপারটা নিয়ে গবেষক একজন আছে, তিনি অবশ্যই একটু অন্যরকম কথা বলেছে। তিনি স্নিগ্ধেন্দু ভট্টাচার্য সৎভাবে স্বীকার করেছেন যে বিজেপি জামাতের জয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেই, কিন্তু এই ব্যাখ্যার জন্য জামাতকে কোনোভাবে দায়ী করা যাবে না। এটা বিজেপির একটা নিজস্ব ব্যাখ্যা, অর্থাৎ ভারতের সবার ব্যাখ্যা নয়। স্নিগ্ধেন্দু ভট্টাচার্য তিনি এই কথা বলেছেন। এবং বাংলাদেশের প্রত্যাশা তাহলে কি? বাংলাদেশের মানুষ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সীমান্তের সমস্ত দেশগুলোর সাথে খুব সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং তাদের যে ন্যায্য হিস্সা, তিস্তার পানি বন্টন, সীমান্তে যে মানুষ হত্যার ব্যাপারটি এবং বাণিজ্যে যে ঘাটতি রয়েছে সেগুলোর ব্যাপারটা পূরণ করে একটা উইন উইন সিচুয়েশনে দুই প্রতিবেশী দেশ এখানে কাজ করতে চায়। তাহলে আমরা এখন মোটা দাগে কি পাই? মোটা দাগে পাই বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে তাদের নিজেদের জন্য, নিজেদের উপকারের জন্য যারা কাজ করবে তাদের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য। এখানে পশ্চিমবঙ্গের দাদাদের কথা বলার কোনোই সুযোগ নাই এবং দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতা গড়ে উঠুক, সেই সম্পর্কের ভিত্তিতেই একটা মোট পারস্পরিক সম্পর্কের সম্মানের ভিত্তি তৈরি হোক, সেটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা। বাংলাদেশ কারো অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার নয়। বাংলাদেশ একটি স্বাধীন জাতি এবং সেটা স্বাধীনই থাকবে, তার সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই আপোষ করবে না। অতএব যতই বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে যাই আপনি বলেন না কেন, সেটা বাংলাদেশেরই ব্যাপার। বাংলাদেশের মানুষই তাকে কট্টরপন্থী বলুক, বাংলাদেশের মানুষই উগ্রপন্থী বলুক, বাংলাদেশের মানুষই ভোট না দিয়ে তাকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে ফেলুক, সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে। সীমান্তের কোনো প্রতিবেশীদেরকে প্রভু হবার সুযোগ দেবার কোনো সুযোগ নেই। যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মন্তব্য আছে কমেন্ট বক্সে জানান। নতুনরা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে বড় হওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।